নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো রয়েছেন। দুর্গাপুজো চলে এসছে, মহালয়া হয়ে গেছে, আর সেই কারণেই আমি এখন থেকে একটু দুর্গাপুজো রিলেটেড গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই দুর্গাপুজো যেটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই দুর্গাপুজোর জন্য আজকের দিনে সমস্ত মানুষ, যারা প্রত্যেক বাঙালিরা শুধু নন, আজকে বলা যেতে পারে বাঙালি হোক বা অন্য ভাষাভাষীর বিভিন্ন মানুষ হোক, তারা কিন্তু এই দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে দলে দলে চলে আসছেন কলকাতায়। আসছেন এবং কলকাতায় এসে তারা কিন্তু এই উৎসবকে নিজের করে নিচ্ছেন। এই উৎসবে তারা সামিল হচ্ছেন। প্রতি বছর আমরা জানি দেশ বিদেশ থেকে বহু মানুষ কাতারে কাতারে ভিড় করেন এই দুর্গাপুজোর সময়। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব, ইউনেস্কো একটা স্বীকৃতি পাওয়া উৎসব। এই উৎসব আজকের দিনে শুধুমাত্র যে বাঙালির নয়, তা প্রমাণ হয়ে গেছে যখন বিদেশের বিভিন্ন জায়গায় আজকের দিনে বাঙালিরা এই পুজো করছেন এবং সেখানে বিদেশিদের একেবারে বলা যেতে পারে যে এঙ্গেজমেন্ট, সেখানে যেভাবে তারা অংশ নিচ্ছেন, হ্যাঁ, তারা সেই জিনিসটা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ভালো লাগার একটা বিষয় বাঙালিদের কাছে। আর তাই দুর্গাপুজো নিয়ে কিছু গল্প। আমার আজকের গল্প অবশ্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে। এই নামটার সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। এই নামটা নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না, কারণ প্রতি মহালয়ার সকালেই আমরা তার আওয়াজ শুনে থাকি, আমরা তার কণ্ঠস্বর শুনে থাকি ঠিক ভোর 4টের সময়। কিভাবে আমরা আকাশবাণী খুলে বসে থাকি। আমরা আজকের দিনে যতই বিভিন্ন টেলিভিশন চ্যানেলস গুলো তারা তাদের মতন করে মহিষাসুর মর্দিনী যে অনুষ্ঠান তুলে ধরার চেষ্টা করুন না কেন, এই মহিষাসুর মর্দিনী যে অনুষ্ঠান, সেটা আকাশবাণীতে প্রথম হয়েছিল। এবং সেইবার মানে 1931 সালে যখন ভোর 4টের সময় এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল, প্রত্যেক বাঙালির ঘুম ভেঙেছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে চণ্ডীপাঠ শুনে। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে কিছু ছোট ছোট গল্প, ছোট ছোট কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের নিশ্চয়ই এই গল্পগুলো ভালো লাগবে। চলুন শুরু করা যাক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে নিয়ে আমার আজকের গল্প। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যার জন্ম 1905 সালে 4 অগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি থাকতেন কলকাতার শ্যামপুকুর এলাকার রামধন মিত্র লেনে। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি লেখাপড়া করেছিলেন এবং সেখান থেকেই তার ধীরে ধীরে কন্ট্যাক্ট তৈরি হয় এবং তিনি মানে এগিয়ে চলেন বিভিন্ন নাটক, থিয়েটার, আবৃত্তি এইসবের মধ্যে তিনি চর্চায় জড়িয়ে পড়েন এবং তারপর সেখান থেকেই তিনি আকাশবাণীতে, অল ইন্ডিয়া রেডিওতে তিনি অডিশন দেন। প্রথম বেশ কয়েকবার তার রিজেকশন হয়েছিল এবং পরে তার সিলেকশন হয়েছিল এই অনুষ্ঠানের জন্য, যে অনুষ্ঠান 1931 সালে প্রথমবার সম্প্রচারিত হয় অল ইন্ডিয়া রেডিও থেকে মহালয়ার ভোরে 4টের সময়। এবং তারপর থেকে টানা টানা ওই একই দিনে একই সময়, অর্থাৎ মহালয়ার ভোরে একই সময় এটা সম্প্রচারিত হতে থাকে। প্রথম এটা লাইভ হতো, বেশ কয়েক বছর টানা লাইভ অনুষ্ঠান হতো। যদিও তারপর থেকে মোটামুটি 1965 বা 1970-এর সময় থেকে এই বিষয়টি চলে আসে, তখন কিন্তু সেটা রেকর্ডেড হয়ে যায় এবং তারপর সেটা সম্প্রচারিত হয়। আজও পর্যন্ত প্রত্যেক বছর মহালয়ার ভোর 4টের সময় মানুষের ঘুম ভাঙে, বাঙালির ঘুম ভাঙে এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে। সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকেও কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার কণ্ঠটাকে একটু মনে করা হয়েছিল যে সরিয়ে অন্য কিছু করা হবে। মনে করা হয়েছিল যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর এই অনুষ্ঠান, এই কনসেপ্ট। এবং সেই কারণে এই অনুষ্ঠানকে তুলে দেওয়া হয়েছিল, মানে করতে বলা হয়েছিল মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে। মহানায়ক উত্তম কুমারকে অ্যাপ্রোচ করা হয় এবং প্রাথমিকভাবে তিনি রাজি না থাকলেও পরে তিনি রাজি হয়েছিলেন, যদিও সেবার ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়।
বাঙালি এই অনুষ্ঠানকে রিজেক্ট করে, বাঙালি উত্তম কুমারকে রিজেক্ট করে। যে উত্তম কুমার মহানায়ক, যে উত্তম কুমারকে দেখে বহু বাঙালি আজও পর্যন্ত সিগারেটটাকে ঠোঁটের কোনায় নিয়ে যায়, উত্তম কুমারের মতো দেখার চেষ্টা করে, উত্তম কুমারের মতো বলার চেষ্টা করে, উত্তম কুমারের মতো হাঁটার চেষ্টা করে। একটা বিখ্যাত ডায়লগও ছিল চিন্ময় রায়ের, একবার শুধু উত্তম কুমার বলো। তো এগুলো আমরা সকলেই জানি যে উত্তম কুমার কতটা ইম্পর্টেন্ট বাঙালির কাছে, কিন্তু সেই উত্তম কুমারকেও কিন্তু একটা ধাক্কা পেতে হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের। তিনি জায়গাটায় বসেছিলেন, তিনি চেষ্টা করেছিলেন বাঙালিকে ইমপ্রেস করার, কিন্তু তিনি পারেননি। অল ইন্ডিয়া রেডিওর কাছে এটা একটা বিশাল বড় ধাক্কা ছিল। তারপর থেকে অল ইন্ডিয়া রেডিও আর সেই ভুল করেননি। তারপর থেকে অল ইন্ডিয়া রেডিও শুধুমাত্র এবং শুধুমাত্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রকে দিয়েই অনুষ্ঠান করা, এবং একটা সময় পর সেটা সম্পূর্ণভাবে প্রি রেকর্ডেড ভার্সনে আজও পর্যন্ত চলে। তো এই যে পুরো ঘটনা, এইসব নিয়ে আমরা জানি একটা সিনেমাও হয়েছিল, যেখানে যিশু সেনগুপ্ত, শুভাশিস মুখার্জি এরা প্রত্যেকে অভিনয় করেছিলেন। মহালয়া বলেই সিনেমাটার নাম ছিল, এবং সেই সিনেমাটিও কিন্তু দর্শকদের মনে অতটা জায়গা করতে না পারলেও এই যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তিনি যে আগামী কয়েক প্রজন্ম বা যতদিন পর্যন্ত মহালয়ার ভোরে অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান সম্প্রচারিত হবে, ততদিন পর্যন্ত বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র থাকবেন। যতদিন দুর্গা পুজো থাকবে ততদিন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে এই চণ্ডীপাঠ বাঙালির জন্য অত্যন্ত আবেগের হয়ে থাকবে, এবং সেটাকে কেউ যে অ্যাভয়েড করতে পারবে না, কোনোভাবেই তাকে যে ফেলে দেওয়া সম্ভব নয়, সেটা বাঙালি বারবার বুঝিয়ে দিয়েছে। তাই যতই কষ্ট হোক না কেন, যত রাতেই ঘুমোতে যান না কেন, কেউ কেউ তো মহালয়ার আগের রাতে পিকনিক করে এবং সারা রাত ধরে জেগে থাকে ভোরবেলা 4টের সময় আশ্বিনের শারদ প্রাতে এই কথাগুলো শোনার জন্য, সেই চণ্ডী পাঠ শোনার জন্য, সেই মন্ত্রোচ্চারণ শোনার জন্য, সেই ভাইব্রেটেড একটা কণ্ঠ, যে কণ্ঠ যেটা বললাম আজীবন থেকে যাবে বাঙালির মনে। আর পাড়াতে দীর্ঘদিন ধরে হয়তো দুর্গাপুজো হয়ে আসছে, কিন্তু এই বছর প্রথমবার, অর্থাৎ 2025 সালে প্রথমবার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাড়ায় থিম পুজো হচ্ছে। যে থিম পুজোকে কেন্দ্র করে কলকাতার মানুষ অত্যন্ত আবেগতাড়িত থাকেন, কারণ ভিন্ন ধরনের থিমে সেজে ওঠে কলকাতার দুর্গাপুজো মণ্ডপগুলো। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের পাড়ায় এবার থিম পুজো হতে চলেছে প্রথমবার। 30 বছর ধরে সেখানে দুর্গাপুজো হয়ে চলেছে, আর এই প্রথমবার তার পাড়ায় থিম পুজো, এবং সেখানে একটি মঞ্চ গড়া হয় প্রতি বছর, যেটা বীরেন্দ্র মঞ্চ বলে পরিচিত। সেই মঞ্চেই এবার পুজো হচ্ছে, এবং যেভাবে ভোর 4টের সময়, মহালয়ার সকালে ভোর 4টের সময় বাঙালির ঘুম ভাঙে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনে, সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে বলার যে স্টাইল ছিল, সেই রকম ভাবেই কিন্তু এবছর সেখানে থিম পুজো করা হচ্ছে, এমনটাই দাবি উদ্যোক্তাদের। আপনারাও যান, ঘুরে আসুন। কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন কমেন্ট করে, যে সেখানকার থিম পুজো কেমন লেগেছে, এবং আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে পারেন।